একটা শিশুকে কত বয়স বা কত মাস থেকে একজন চাইল্ড স্পেশালিস্ট ডক্টরকে দেখানো উচিত? 0 to 2 ডেজের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস বলে একটা রোগ দেখা একটা বাচ্চাকে ধরুন পোলিও টাইমে টাইমে যদি বাই চান্স কোনো বাচ্চা পেলো না বা ভ্যাকসিন কোনো একটা ভ্যাকসিন ভুলে গেছে, তা সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে? কত মাস বা কত বছর বয়স অবধি তার মায়ের দুধটা খাওয়া উচিত? 6 মাস যেন এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে, Okay. বাচ্চা বেশি বুদ্ধিমান হয়, এটা পরীক্ষিত সত্য। আর 1 থেকে 3 বছরের মধ্যে আমরা সাধারণত বলি যে বাবা মা যেরকম খেতে বসে তারা যেমন খাচ্ছে সেইভাবেই তাদের খাওয়াতে পারে। গরুর দুধটা একটা বাচ্চাকে কোন টাইম পিরিয়ডটার পরে খাওয়ানো উচিত? 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে, জলও পর্যন্ত খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। মায়ের গ্যাস হলে কি বাচ্চার গ্যাস হতে পারে? বাচ্চা বুকের দুধ খেলে তার মধ্যে কখনোই কনস্টিপেশন হবে না। এখনো অনেকের ধারণা আছে বুকের দুধ খেলে মায়ের ফিগার নষ্ট হয়ে যাবে। বাচ্চার ক্ষেত্রে প্যাকেজিং ফুডটা কতটা বেশি খারাপ হতে পারে? একটা বাচ্চার ক্ষেত্রে তার ফ্যামিলির থেকে মেন্টালি বা ফিজিক্যালি কতটা সাপোর্ট পাওয়া উচিত? কিছু একটা হলো বাচ্চা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আত্মহননের পথ বেছে নিচ্ছে, সুইসাইডাল টেন্ডেন্সি। এটা ছোট বাচ্চাদের মধ্যে এখন একটা হচ্ছে ডিপ্রেশন। জীবনে তার ব্যর্থতাও আসতে পারে। ব্যর্থতার সময় আমি কিভাবে সেই সময়টাকে কাটাবো, ওটাও সেটাও লাইফের একটা কিন্তু পার্ট। শক্ত মানসিকতা দিয়ে আমাকে সেটা কিন্তু ওভারকাম করতে হবে। সবসময় ওরে ফার্স্ট হ। আপনি কতটা ভগবানে বিশ্বাস করেন? আমরা ছোটবেলা একটা বিতর্ক প্রতিযোগিতা যে ভগবান আছে না নেই এই সম্পর্কে ডিবেট, সে ভগবান নেই বলে ছেলেটা সে কিন্তু ডিবেটে জয়লাভ করে। তখন নেমে এসেছে, আরে গুরু কি করলে তুমি, দারুণ বক্তৃতা করেছো। তখন ভগবান নেই যে বলেছিল, বলে আরে সবই ভগবানের ইচ্ছা। হাই গাইস, পডকাস্ট বলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা আমরা শিশুদের ওপর করতে চলেছি। শিশুদের বিভিন্ন রোগ ব্যাধি এবং সেগুলোর কিভাবে সমস্যার সমাধানগুলো হবে, আর এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা পেয়ে গেছি ডক্টর শৈলেন ভট্টাচার্যকে। সবার প্রথমে নমস্কার স্যার, কেমন আছেন? এমনি ভালো আছি, চলছে। ওকে স্যার, সবার প্রথমে আপনাকে আমার একটা কোয়েশ্চেন থাকবে যে একটা শিশুকে কত বয়স বা কত মাস থেকে একজন চাইল্ড স্পেশালিস্ট ডক্টরকে দেখানো উচিত? দেখো, একটা বাচ্চা যখন ডেলিভারি হলো নার্সিংহোম থেকে বা হসপিটাল থেকে যখন নিয়ে আসে তখন তো তাকে একবার দেখাই হয়, হসপিটালের মধ্যেই চেক আপ করা হয়ে থাকে এবং একদম তাকে জন্মের সময় যে যে টিকাগুলো দেওয়া উচিত অ্যাট বার্থ আর কি, সেটা হচ্ছে যে হেপাটাইটিস বি, বিসিজি ভ্যাকসিন আর 0 ডোজ ওরাল পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। দিয়ে আমরা সাধারণত হসপিটাল থেকে ছাড়ার সময় বলে দিই যে আফটার 2 উইকস ওয়েল বেবি ক্লিনিকে দেখানোর জন্য। এই হচ্ছে বাচ্চাদের চেক আপের ব্যাপারটা, মানে 2 সপ্তাহের মধ্যেই দেখানো। কেন? কারণ বাচ্চাদের অনেক রকম প্রবলেম হয়, বুঝতে পেরেছো তো। বিশেষ করে একদম প্রথম 0 to 2 ডেজের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস বলে একটা রোগ দেখা এটা কি হসপিটাল থেকে ছাড়ার পরে? হসপিটাল থেকে অনেক সময় ছাড়ার সময় আমরা বলে দিই যে বাচ্চা হয়তো হলুদ মতন হয়ে যাচ্ছে, ফিজিওলজিক্যাল জন্ডিস যেটাকে বলে আর কি। সেটা সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে দেখা দেয়, পিক লেভেলে ওঠে 5-6 দিনের মধ্যে, আবার 8-10 দিন পরে আস্তে আস্তে কমে যায়। সেই জন্য বাচ্চাদের বলা হয় যে 2 উইকসের মধ্যে বাচ্চাকে দেখাবেন। আর ওই রকম কোনো প্রবলেম হলে, ধরো বাচ্চা হলুদ হয়ে যাচ্ছে বা বাচ্চা হয়তো খুব এক্সেসিভ ভমিটিং হচ্ছে, বমি করছে, এসব ক্ষেত্রে, বা বাচ্চা খুব ক্রাই বা এক্সেসিভ স্লিপিনেস, বাচ্চা খুব ঘুমাচ্ছে, তখন আমরা সাধারণত বলি যে বাচ্চাদের ডাক্তারকে দেখাতে। সাধারণত আমরা প্রিলিমিনারি কিছু কিছু ওষুধপত্র দিয়েই ছাড়ি বাচ্চাকে যখন ডিসচার্জ হচ্ছে, তখন যে পেট ব্যথার ওষুধ, অ্যাবডোমিনাল কলিকি পেন অনেক সময় হয়, বা একটু হাঁচি ঠান্ডা লাগা, এসবের ওষুধ দিয়ে দেওয়া হয়। সেগুলো সত্ত্বেও তারপরে ওগুলো আমরা বলে দিই যে আফটার 2 উইকস বাচ্চাকে দেখাতে। এবার প্রথম দিকে একটু ঘন ঘন দেখানোর জন্য আমরা বলে দিই, হয়তো 2 উইকস ইন্টারভ্যালে হয়তো দেখালো, তারপরে 1 মাস অন্তর অন্তর বাচ্চাকে রেগুলার চেক আপ করা উচিত। শুধু চেক আপ মানে যে বাচ্চার যে কোনো রোগ ব্যাধি হলো সেটার জন্য তা নয়, বাচ্চা সুস্থ থাকলেও তাকে দেখানো উচিত যে তার কিভাবে বাচ্চাটার গ্রোথ যেন ভালোভাবে হয়। তার শুধুমাত্র যে ডায়েট সেটা তো নয়, তার ইমিউনাইজেশন আছে, এবং যাতে সেই বাচ্চাটা ভালোভাবে তার গ্রোথ হয় সেইভাবেও কিছু কিছু জিনিস আমরা বলে দিই আর কি, সেগুলোর জন্য চেক আপ করাতে হয়। তার মানে একদম আমরা প্রথমে বলছি যে বাচ্চাকে ডিসচার্জের পর 2 উইকস পরে আমরা আসতে বলছি, তারপরে রেগুলার ইন্টারভ্যালে প্রথম দিকে একটু ঘন ঘন, ধরো 15 to 20 ডেজ অন্তর অন্তর, তারপরে তুমি প্রায় প্রতি মাসে একবার করে দেখা, সেগুলো দেখাতে পারবে।
ওকে, আচ্ছা স্যার, আপনি ভ্যাকসিনের কথাগুলো বললেন। একটা বাচ্চাকে ধরুন পোলিও টাইমে টাইমে যদি বাই চান্স কোনো বাচ্চা পেলো না, বা ভ্যাকসিন কোনো একটা ভ্যাকসিন ভুলে গেছে, তা সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে? দেখো, তুমি একটা খুব ভালো কোশ্চেন করেছো। ভ্যাকসিনের ওপরে আমরা সাধারণত চাইল্ড স্পেশালিস্ট যারা, তারা ইমিউনাইজেশনের উপর আমরা খুব জোর দিই। একদম আমরা প্রথমে নিউবর্ন বেবি তার যখন হসপিটালে ধরো বা নার্সিংহোমে হচ্ছে, তখন তাকে পোলিও একটা 0 ডোজ ওরাল পোলিও ভ্যাকসিন বলা হয়, হেপাটাইটিস বি আর বিসিজি ভ্যাকসিন, এই 3টে দিয়ে দেওয়া হয়। তারপরে তাকে 6 উইকস সাধারণত বয়স হলে তখন তাকে কিছু কিছু ভ্যাকসিন দেওয়া হয়। হ্যাঁ, বিশেষ করে আমরা যেমন ওই ডিপিটি, ইনজেক্টেবল পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস বি, এগুলো দিই। এবং হচ্ছে যে রোটাভাইরাস ডায়রিয়ার ভ্যাকসিন একটা পাওয়া যায়, যে রোটাভাইরাস ডায়রিয়া খুব বেশি, তাতে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, মর্টালিটিও খুব হাই, সেই জন্য এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। এবং এটা 3টে ভ্যাকসিন সাধারণত 1 মাস ইন্টারভ্যালে, 4 to 6 উইকস ইন্টারভ্যালে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়। এবং তারপরে তোমার 9 মান্থস বয়স, 6 মাস বয়স হয়ে গেলে আমরা কিছু কিছু এক্সট্রা ভ্যাকসিন, যেমন সেগুলো মানে কতগুলো ভ্যাকসিন আছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, আর কতগুলো হচ্ছে তোমার আইএভি গাইডলাইন অনুযায়ী 6 মাস হয়ে গেলে আমরা তখন ধরো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এগুলো দেওয়া হয়। 7 মাস হয়ে গেলে আমরা সাধারণত টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন এগুলো দিয়ে দিই। 9 মাস বয়স হয়ে গেলে তাদের এমএমআর, মিজলস, মাম্পস, রুবেলা এই ভ্যাকসিনটা দেওয়া হয়। 1 বছর বয়স হলে হেপাটাইটিস এ। হ্যাঁ, 15 মাস বয়স হলে আবার একটা আমরা এমএমআর ভ্যাকসিন দেব। এবং হচ্ছে যে নিউমোকক্কাল ভ্যাকসিন, যেটা নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, পিসিভি যেটাকে বলে, সেটার বুস্টার ডোজ সাধারণত দেওয়া হয়। 18 মাস বয়স হয়ে গেলে আমরা ডিপিটি, হিপ, যে ভ্যাকসিনগুলো প্রথম যে 3টে প্রিলিমিনারি ডোজ দেওয়া হলো 1 মাস অন্তর অন্তর, সেই ভ্যাকসিনগুলোরই একটা বুস্টার ডোজ দেওয়া হয়। তারপরে তোমার 2 বছর বয়স হয়ে গেলে সাধারণত অনেক সময় আমরা বলি যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সেকেন্ড ইয়ারে একটা দেওয়া উচিত, আবার এগুলো একটু কন্ট্রোভার্সি আছে, কেউ বলে যে না দিলেও চলে। তারপর 4.5 থেকে 6 মধ্যে আবার কিছু কিছু ভ্যাকসিন দিতে হয়, যেমন ভ্যারিসেলা বা চিকেন পক্স, এমএমআর এর একটা ডোজ দিতে হয়। আর হচ্ছে যে তোমার ওই ডিপিটি ভ্যাকসিন, ওর একটা বুস্টার ডোজ দিতে হয়। টিড্যাপ দেয় অনেকে, টিডিও দেয়। হ্যাঁ, এবার হচ্ছে 10 বছর বয়সে আবার টিড্যাপ ভ্যাকসিন, 15 থেকে 16 বছর বয়সে আবার টিডি দেওয়া হয়, বা টিড্যাপ আমরা অনেক সময় দিয়ে থাকি। আর কিছু কিছু এক্সট্রা ভ্যাকসিন আছে, যেমন মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, ওটাও দেওয়া হয় 9 মাস বয়স হয়ে গেলে। হ্যাঁ, এবং সেকেন্ড ইয়ারে আর একটা মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন আমরা দিয়ে থাকি সাধারণত, এমসিভি। সবাই অ্যাফোর্ড করতে পারে না, যারা বলে যে হ্যাঁ দিয়ে দিই, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত দিয়ে দিই মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন। ভ্যাকসিনগুলো দেওয়া দরকার। সব থেকে আমরা যেটা বেশি ইম্পর্টেন্স দিই সেটা হচ্ছে বাচ্চা যখন দেখাতে আসে তাকে আমরা বলি যে যে ব্রেস্ট ফিডিং এর কথাটা, এটা হচ্ছে আমাদের চাইল্ড স্পেশালিস্টের একদম বলবেই থাকে। হ্যাঁ, এটা আমার নেক্সট কোয়েশ্চেনও ছিল যে একটা বাচ্চার কত মাস বা কত বছর বয়স অবধি তার মায়ের দুধটা খাওয়া উচিত। হ্যাঁ, এটাও খুব একটা ভালো কোশ্চেন। আমরা সাধারণত বলি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং ফর 6 মান্থস। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর গাইডলাইন অনুযায়ী আমরা বলবো যে একদম 6 মাস পুরো বুকের দুধ খাবে। কিন্তু তাকে আমরা বলি 6 মাস পরে উইনিং, মানে বুকের দুধ থেকে সরিয়ে আস্তে আস্তে শক্ত খাবার দিতে হয়। কিন্তু বুকের দুধ সে আস্তে আস্তে মানে 2 থেকে 3 বছর পর্যন্ত কন্টিনিউ করবে। তার মাকে আমরা সেইভাবে বলে দিই যে বুকের দুধ সে যেন 2-3 বছর পর্যন্ত যেন খেয়ে যায়। কিন্তু 6 মাস পরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে উইনিং। উইনিংটা কেন করতে হয়? শক্ত খাবার, কারণ বুকের দুধের মধ্যে সমস্ত পুষ্টিগুণ থাকে না। তখন আস্তে আস্তে যেমন হচ্ছে আয়রন, ভিটামিন সি, এইগুলো তোমাকে অ্যাড করতে হয়। 6 মাস পর থেকে কি বাচ্চা খেতে পারবে? তারপরে 6 মাস পর থেকে আমরা গলা ভাত, সাধারণত আমরা বলি স্ম্যাশড ফুড, এই যে খিচুড়িটা বিশেষ করে, পায়েস, আলু সেদ্ধ, ডাল ভাত, সঙ্গে মাখন বা বাটার বা ঘি, এগুলো দিয়ে ফলের রস খেতে বলি। 9 মান্থস প্লাস হয়ে গেলে, 9 মাস প্লাস হয়ে গেলে, 10 মাসে পড়লে তখন তাকে আমরা মাছ, মাংস, ডিম, আমিষ জাতীয় খাবার এগুলো খেতে বলি। আর 1 থেকে 3 বছরের মধ্যে আমরা সাধারণত বলি কি যে বাবা মা যেরকম খেতে বসে তারা যেমন খাচ্ছে সেইভাবেই তাদের খাওয়াতে পারে। তাদের তখন হয়তো অনেক সময় দেখা যাচ্ছে বোতলে করে খাওয়াচ্ছে, সেই জিনিসটা কিন্তু ফল্টি ফিডিং হ্যাবিট। তাদের কিন্তু বাচ্চাদের ঠিক মতন খাবার অভ্যেসটা তৈরি হয় না, বুঝতে পেরেছো তো? তখন তাদের কিন্তু বড়দের মতনই খাবার। আমরা বলি যে একটা বাটিতে তুমি মুড়ি দিয়ে দাও, চামচ দাও, সে একটা খাবে 5টা ফেলবে, সেটাই তার রেগুলার হ্যাবিট তৈরি হোক। এই হচ্ছে জিনিস।
ওকে, আচ্ছা এখানে যেটা 6 মাস মায়ের দুধটা খাওয়ানোর কথা বলা হচ্ছিল, তো অনেকে বলে নাকি সেই সময়টা জল পর্যন্ত খাওয়ানো উচিত না, শুধু মায়ের দুধের হ্যাঁ, হয়তো এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, সেই সময় জলও খাওয়ানোর প্রয়োজন নেই, কারণ বুকের দুধের মধ্যেই সমস্ত ওয়াটার রিকোয়ারমেন্টটাই চলে আসছে। আর কি করে বুকের দুধ তোমার সাফিসিয়েন্ট হচ্ছে বুঝতে পারবে, কতগুলো ইন্ডিকেশন আছে। যেমন হচ্ছে যে আমরা টাইম টু টাইম কেন ভিজিটের কথা বলছিলাম, সেটা হচ্ছে বাচ্চা ঠিকমতো ওয়েট গেইন করছে কিনা। প্রথম 3 মাস একরকম ওয়েট গেইন করে, ধরো 18 থেকে 30 গ্রাম ওজন, মানে প্রতি মাসে ধরো 450 থেকে 600 ওজন বাড়ছে। তারপরে 3 মাস অতটা বাড়ে না, হয়তো 10 থেকে 15 গ্রাম করে ওজন বাড়ছে। আবার তারপরে 3 মাস ধরো 9 থেকে 12 মাসের মধ্যে, তখন তাদের ওজন হয়তো 6 থেকে 8 গ্রাম করে ওজন বাড়ছে। তখন আর এত র্যাপিডলি, তাহলে তো ফুটবলের মতন হয়ে যাবে। হ্যাঁ, এরকম করে যদি ওজন বাড়তে থাকে, তা এই যে ওজনটা বাড়ছে, তা আমরা দেখবো যে রেগুলার চেক আপ করার সময় ধরো তার ওজনটা ঠিকমতো বাড়ছে কিনা, তাহলে বুঝতে পারবে যে তার বুকের দুধ সাফিসিয়েন্ট হচ্ছে। সারাদিনে সে 6 থেকে 15 বার পেচ্ছাপ করছে কিনা। ধরো মিনিমাম এই যে গরমের সময় অনেক সময় আমরা বলি যে যদি 6 বারেরও কম হিসু করে, তখন তাকে তুমি ফোটানো জল বা একটু গ্লুকোজ ওয়াটার এগুলো খাতে পারো, কিন্তু সেগুলো একটা মানে এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার, সেগুলো সবসময় ঘটবে না। আমরা সবসময় সেই জন্য বলি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং, 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে, জলও পর্যন্ত খাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা এইখানে আমার আরেকটা কোয়েশ্চেন আছে, যেটা হলো যে অনেক মায়ের ক্ষেত্রে দেখা গেছে তাদের বুকের দুধটা অত পরিমাণ হয় না, সেক্ষেত্রে একটা বাচ্চা যদি বুকের দুধটা না পায়, সেক্ষেত্রে তাকে কি খাওয়ানো উচিত প্রথম 6 মাসের ক্ষেত্রে যদি সেটা হয়? দেখো, একটা কথা আছে আমাদের, আমরা যখন পেডিয়াট্রিক্স পড়াশোনা করেছি তখন আমাদের একটা মানে শর্ট নোট দিত যে নো মোর মিল্ক। এটা মায়েদের কমপ্লেনই থাকতো যে দুধ হচ্ছে না, দুধ হচ্ছে না, মানে সেটা দেখতে হবে যে কেন হচ্ছে না, তাদের সেইভাবে কিন্তু শেখাতে হবে। শুধু এটা যে পেডিয়াট্রিশিয়ানের পার্ট তা নয়, একজন গাইনোকোলজিস্ট তাকে বোঝাবে, এমনকি নার্সিং স্টাফ যে থাকবে সেও বোঝাবে, এবং বাড়িতে সিনিয়র পার্সন যারা থাকবে তারাও বোঝাবে যে বুকের দুধ তোমাকে দিতেই হবে। বাচ্চা যত ব্রেস্ট সাক করবে ততই কিন্তু বুকের দুধ আসবে, এটা কিন্তু একটা হরমোনাল ব্যাপার। এই বুকের দুধ টানার সঙ্গে সঙ্গে বাচ্চা যখন টাচ করছে তখন তার পিটুইটারি গ্ল্যান্ড থেকে এক ধরনের হরমোন সিক্রেশন হয়, সেটা ব্রেস্টের মধ্যে মায়োএপিথেলিয়াল সেল বলে, মানে যাই হোক একটু ডিপের মধ্যে অত যাচ্ছি না, যাই হোক ব্রেস্টের মধ্যে যে গ্ল্যান্ড আছে সেখানে তার কন্ট্রাকশন করে তার মিল্ক সিক্রেশন করে, এবং মিল্ক প্রোডাকশনও হচ্ছে। এটা সমস্তই কিন্তু হরমোনাল ব্যাপার। শুধু ব্রেস্ট সাক করছে, তার মধ্যে থেকে পিটুইটারি গ্ল্যান্ডে একটা ইন্ডিকেশন যাচ্ছে, সেখান থেকে একটা নার্ভের একটা স্টিমুলেশন আসছে, তার ব্রেস্ট মিল্ক সিক্রেশন হচ্ছে। তারপরেও একটা ব্যাপার আছে মায়েদের মধ্যে, এই যে মাতৃত্ব ব্যাপারটা, এই যে তুমি একজন মা হলো, তার মধ্যে এই যে মাতৃত্বের যে একটা তৃপ্তি, সেইটা তার মধ্যে থেকে সেই যে স্যাটাইটি, সেইখান থেকে কিন্তু সে ব্রেস্ট মিল্ক করার প্রেরণাটা পাচ্ছে যে হ্যাঁ ব্রেস্ট মিল্ক করাতে হবে। এবং হচ্ছে যে মাকে আমরা সেই জন্য পরামর্শ দিই যে বেশি করে খাওয়াতে, বিশেষ করে ফ্লুইডটা, দুধ, সাবু, হরলিক্স, ডাবের জল, এইগুলো যেন খায়, এবং মানে কালচারালি অ্যাকসেপ্টেবল, লোকালি অ্যাভেলেবল, চিপ এই ধরনের খাবার দাবার সেগুলো যেন খায়। এমন কিছু নয় যে তাকে বাড়তি বাইরে থেকে খুব দামি দুষ্প্রাপ্য জিনিস খাওয়াতে হবে, তার কোনো মানে নেই। সে ভাতের ফ্যানও চুমুক দিয়ে খেতে পারে, ভাতের ডাল, বুঝতে পেরেছো? সবসময় যে হরলিক্স কমপ্লেন খেতে হবে তার কোনো মানে, লিকুইড জাতীয় জিনিসটা খেতে হবে, যেখানে সে তার মায়ের এবং তার বাচ্চার দুটো পুষ্টি কিন্তু মায়ের শরীর থেকে আসছে। আমরা মাকে হয়তো বলি যে 2টো করে মাছ খাও, ঠিক আছে, যা যা সবজি পাওয়া যায়, ঝিঙে, আলু, পটল, বেগুন, টমেটো, গাজর, যা যা লোকালি যেগুলো অ্যাভেলেবেল তখনকার সিজনে, শীতকালে ধরো যেমন ফুলকপি, বাঁধাকপি, তা সেগুলোই খাবে, বুঝতে পেরেছো? আমরা বলি যে দুধ, সাবু, হরলিক্স, এই যে বলি কথাটা, মানে লিকুইড জাতীয় জিনিসটা। বুকের দুধ বুঝতেই পারছো, মিল্ক, সেটা একটা লিকুইড জাতীয় জিনিস, তাহলে সেই লিকুইড জাতীয় জিনিসটা খেতে হবে। আর একটা ব্যাপার, অনেক সময় বলে যে মা যদি এগুলো খায় মায়ের গ্যাস হলে কি বাচ্চার গ্যাস হতে পারে, এটা একটা ভ্রান্ত ধারণা। এটা একটা জিনিস আছে, সেটা হলো যে মারা যদি ঠান্ডা জাতীয় কোনো জিনিস খায় সেক্ষেত্রে বাচ্চারও ঠান্ডা লাগে। না, এগুলো একটা বলি, এগুলো কিন্তু মানে বৈজ্ঞানিক ভিত্তি নেই খুব একটা। কারণ হচ্ছে যে মা ফুলকপি খেলে মানে বাচ্চার গ্যাস হবে, এটা কোনো ধারণা। মা, আমরা এটা যেটা বলি বা আমাদের টিচাররাও যেটা বলতেন আর কি, মায়ের সেন্স অফ ওয়েলবিং, মা যদি সুস্থ থাকে, মা হেউ ঢেউ করে ঢেকুর তুলছে, তার বিরাট একটা অ্যাসিডিটি হচ্ছে, তার ডিসপেপসিয়া হচ্ছে, তাহলে তো মা তো তার সেন্স অফ ওয়েলবিংটা নষ্ট হয়ে গেল, তার ব্রেস্ট ফিডিং করাতে পারবে না। এটার জন্যই বলা হয় আর কি। মায়ের ঠান্ডা লেগেছে বলে বাচ্চার ঠান্ডা লাগে, আর সেটা তো স্বাভাবিক ঘটনা। মা যদি হাঁচি কাশি যদি হয়,
তার কন্ট্যাক্টে ড্রপলেট ইনফেকশন, তো বাচ্চাদের তো হবেই সেইগুলো। সেটাই। হ্যাঁ, সেগুলো থেকে, সেইগুলোর জন্য তো তাকে ব্রেস্ট ফিডিং থেকে তুমি বিরত থাকতে এটা তো বলতে পারো বড়দের না। ক্ষেত্রেও কমন জিনিস, কমন জিনিস আছে। কিছু কিছু ক্ষেত্রে একদম মানে একদম কন্ট্রা ইন্ডিকেশন যে ব্রেস্ট ফিডিং করানো যাবে না, সেগুলো খুবই কম। সেরকম কিছু কিছু ইন্ডিকেশন আছে সেগুলো, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলি বুকের দুধ খাওয়াতে। এবার খুব রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন কিছু কিছু আছে, ব্রেস্ট অ্যাবসেস হয়ে গেল, তাহলে বুকের দুধ খাওয়াতে পারবে না। হ্যাঁ, মা হয়তো অ্যান্টি ক্যান্সার ড্রাগ খাচ্ছে, সেক্ষেত্রে তাকে বুকের দুধ খাওয়াতে পারবে না। এগুলো খুব মানে রেয়ার কজ। তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মা মারা গেল, তখন তো তাকে আমরা সাধারণত বলি যদি অন্য কোনো মা দুধ খাওয়াতে পারে তো খুব ভালোই হয়, এরকম ক্ষেত্রে বলে যাই। ওকে, আচ্ছা স্যার, এই মায়ের দুধের কথা যখন হচ্ছে, কাউ মিল্ক যেটা, গরুর দুধটা একটা বাচ্চাকে কোন টাইম পিরিয়ডটার পরে খাওয়ানো উচিত? এটা খুব একটা ভালো কোশ্চেন করেছো। সেটা হচ্ছে কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি বলে একটা প্রশ্ন, মানে একটা আছে, সংজ্ঞা আছে। সেটা হচ্ছে যে সাধারণত কাউ মিল্ক যে প্রোটিন, আমাদের হিউম্যান ব্রেস্টের যে ব্রেস্ট মিল্ক সেটা হিউম্যান প্রোটিন, কিন্তু কাউ মিল্ক প্রোটিন সেটা একটা ফরেন প্রোটিন, সেটাই অ্যালার্জি হতেই পারে। আগেকার দিনে অনেক হয়েছে, মা মারা গেছে, বাচ্চাকে গরুর দুধ দিই, গরিব মানুষ কৌটোর দুধ কিনতে পারছে না, একটা গরুর দুধ কেনাও তো খুব কস্টলি, তখন তাকে গরুর দুধ খাওয়াচ্ছে। হয়তো অনেকের কিছু হয়নি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতেও পারে, সেটা কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি বলে। ওই যে কাউ মিল্কের মধ্যে যে প্রোটিনটা আছে, সেই ধরনের প্রোটিনটা ডাইজেস্ট করতে পারছে না, তখন ডায়রিয়া হবে, অনেক কিছু প্রবলেম হবে, বিশেষ করে ডায়রিয়া, স্কিন র্যাশ, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন হবে, ভমিটিং হবে, এইসব প্রবলেমগুলো হবে। সেই জন্য আমরা সাধারণত 1 বছরের আগে কাউ মিল্ক দিতে বারণ করি। ওকে স্যার, গরুর দুধের মধ্যে কি জলটা মিশিয়ে না না, এটা একটা ভুল ধারণা যে গরুর দুধ তার সঙ্গে হাফ দুধ হাফ জল, এটা অনেক ক্ষেত্রে আমিও নিজে শুনেছি যখন আমি মেডিকেলে আসিনি, সেইভাবে খাওয়ানো উচিত, নাহলে লিভারটা হয়ে যাবে, এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা আছে। কিন্তু আমরা যখন করেছি তখন বুঝেছি যে পড়াশোনা করে, যে দুধের সঙ্গে কোনো রকমভাবেই জল মেশানো যাবে না, তার সঙ্গে তুমি একটু চিনি মেশাবে, বুঝতে পেরেছো? কারণ হচ্ছে যে নাহলে কনস্টিপেশন হবে, ওর মধ্যে ল্যাকটোজটা তো কম থাকে, হিউম্যান মিল্কের সঙ্গে তো তফাৎ তো হবেই, তাই না? এই জন্য মানে বাচ্চা, মানুষের বাচ্চা মানুষের দুধ খাবে, হ্যাঁ, গরুর বাচ্চা গরুর দুধ খাবে। এই যে আমরা গ্রামে গঞ্জে আমরা যখন আউটডোর করতাম বলতাম যে দেখো একটা হাতি কি গরু কি কুকুর, তারা কি কৌটোর দুধ কিনে খাচ্ছে? তারা তো তাদের নিজেদের দুধই খাওয়াচ্ছে। তাই না? আমাদের মানুষেরও তাই, মানুষের নিজের দুধই খাওয়ানো উচিত, তাকে অন্য কোনো গরু, সেটা অ্যাবনর্মাল ব্যাপারটা, সেটা খুব একটা আমরা বলি না। আচ্ছা স্যার, কারণ অনেক কিছু প্রবলেম আছে তোমার, এই যে কাউ মিল্ক, কাউ মিল্ক বলছি মানে কৌটোর দুধ, ফর্মুলা ফিডিং যেটাকে বলে, তার অনেক প্রবলেম আছে। গরুর দুধ মানে বুকের দুধ খেলে কি কি সুবিধা, তাহলে 2-1টা কথা বলি। সেটা হচ্ছে যে তোমার বুকের দুধ খেলে যেমন বাচ্চা রেডিমেড পেয়ে যাচ্ছে, ঠান্ডা গরম জলের সঙ্গে তাকে মেশাতে হচ্ছে না। বুকের দুধ খেলে বাচ্চার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কারণ বাচ্চার তার মধ্যে কিছু কিছু ইমিউনোগ্লোবিউলিন থাকে, যেগুলো তৈরি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে যাচ্ছে, সেগুলো কিন্তু তুমি ওই ফর্মুলা ফিডিং এর মধ্যে সেইভাবে পাবে না। বাচ্চা বুকের দুধ খেলে তার মধ্যে কখনোই কনস্টিপেশন হবে না, কনস্টিপেশনের প্রবলেম হয় ফর্মুলা ফিডিং করলে, কিন্তু যতই তুমি যা কিছু বুকের দুধের সঙ্গে সামঞ্জস্য করে তুমি তার তৈরি করো না কেন, তার কনস্টিপেশন হবেই। তারপরে ওবেসিটি, বাচ্চা বেশি মোটা হয়ে যাওয়া, সেটাও তো একটা প্রবলেম, সেটাও তো একটা হেলথ প্রবলেম না? বাচ্চা বেশিভাবে ওবেজ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা ম্যালনিউট্রিশন, সেটাও কাঙ্ক্ষিত নয়। বাচ্চা হার্টের উপর চাপ পড়বে, লিভারের উপর চাপ পড়বে, সেগুলোর জন্য আমরা সাধারণত ফর্মুলা ফিডিংটাকে ডিসকারেজই করবো, না খানোই ভালো। সাধারণত চেষ্টা করবে যে 6 মাস যেন এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে, বাচ্চা বেশি বুদ্ধিমান হয়। এটা পরীক্ষিত সত্য যে বাচ্চা, তার মধ্যে যে বুকের দুধের মধ্যে যে তোমার প্রোটিন থাকে, যেটা ব্রেনের যে নার্ভ সেল সেগুলোকে সেইভাবে তৈরি করে আর কি, তার নারিশমেন্ট হয়। কৌটোর দুধ মানে তোমার ফর্মুলা ফিডিংয়ের মধ্যে কিন্তু সেইটা করতে পারে না। বাচ্চা বুদ্ধিমান বেশি হবে যদি সে বুকের দুধ খায়, বাচ্চা বেশি চটপটে, মানে এই ধর স্মার্টনেস যেটাকে বলে। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা তো বললামই, কনস্টিপেশন হয় না বুকের দুধ খেলে, কিন্তু মানে এইগুলো হয়। তারপরে তোমাকে ঠান্ডা গরম জল মিশিয়ে তুমি তৈরি করছো ফর্মুলা ফিডিংটা, বুকের দুধ তো তুমি রেডিমেড পেয়ে যাচ্ছ। আর সবার শেষে একটা বলবো, সেটা হচ্ছে যে তুমি একটা বাচ্চাকে কৌটোর দুধ খাও, সেটা কিন্তু ভীষণ ভীষণ কস্টলি, সবার পক্ষে কিন্তু সেটা সম্ভব হবে না। একটা অন অ্যান অ্যাভারেজ একটা বাচ্চাকে যদি তুমি মাসে বোধহয় 7-8 খানা করে তোমার
কৌটো কিনতে হবে, সেটা কি একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সেটাই, তাই না? সেই জন্য বুকের দুধই আমরা সবসময় এনকারেজ করবো যে বাচ্চাকে বুকের দুধ খাওয়া। তাছাড়া বুকের দুধ খাওয়ালে মায়েরও কিছু কিছু তাদের হেলথের পক্ষে তার ভালো হয়। বুকের দুধ খেলে এই যে পিউয়ারপেরিয়াল স্টেজ যেটাকে বলে, মানে তার ইউটেরাস এইখানে তোমার প্রায় নাভির কাছে উঠে আসছে, নাভির উপরে উঠে আসছে এখানে, সেইখান থেকে তার এই যে পেলভিক অর্গান, এই যে অর্গানটা যে চেঞ্জ হচ্ছে, এটাকে এই পিউয়ারপেরিয়াম স্টেজ বলে। এই সময়টা সে যদি বুকের দুধ খাওয়ায়, তার মধ্যে শরীরে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জ হয়ে সেগুলো কিন্তু হবে। আগেকার দিনে বা এখনো অনেকের ধারণা আছে বুকের দুধ খেলে মায়ের ফিগার নষ্ট হয়ে যাবে, এটা একদমই না। বুকের দুধ যত খাবে বাচ্চারও ভালো, মায়েরও ভালো। বুকের দুধ যত শাক করবে, বাচ্চাদের এই যে দেখো ফেসিয়াল যে মাসেলস গুলো ডেভেলপ করবে, বুঝতে পেরেছো? অনেক অনেক আছে, এক কথায় মানে মানে কি বলবো, মানে তার উপকারিতা মানে করা যায় না। ওই জন্য মায়ের বুকের দুধ মানে এটা হচ্ছে সব থেকে একটা হেভেনলি ব্যাপার, বুঝতে পেরেছো? সেটা তার ক্ষেত্রে মানে কেবল যে খাদ্য তা নয়, পথ্যও বটে। একদম, এগুলো কোনো রকম ভাবে রিপ্লেস করা যায় না সবসময়। ওই জন্য আমরা বুকের দুধ খাওয়ানোর জন্যই বলি। ওকে, আচ্ছা স্যার, আপনি এই বাচ্চাদের মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা বললেন। ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে খাবারের ভুলভাল কারণে, এটা বিদেশের ক্ষেত্রে অনেক দেশও আছে যারা মোটা পাতে একটা পার্সেন্টেজ অফ প্রচুর পার্সেন্টেজ মোটা হয়ে যাচ্ছে মানুষরা। এটা তো আমাদের এখনকার জেনারেশন, বিশেষ করে প্যাকেজিং ফুডের খাবারের ক্ষেত্রে। একটা বাচ্চার ক্ষেত্রে প্যাকেজিং ফুডটা কতটা বেশি খারাপ হতে পারে? সেটা ম্যাগি হতে পারে বা ফ্রুটি, যা এখন অনেক কিছু আমরা অবশ্যই খারাপ, অবশ্যই খারাপ। আমরা এই যে ওবেসিটির ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, আমরা সবসময় বলি যে ঘরে তৈরি খাবার, বুঝতে পেরেছো তো? এই যে ম্যাগি, ম্যাগি জিনিসটা আমরা অনেক সময় খাই, আমরাও হোস্টেল টোস্টেলে খেয়েছি, খাইনি যে তা নয়, যে একটা তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, 2 মিনিটের মধ্যে একটা তৈরি হয়ে গেল। কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু সেটা হেলদি নয়, কারণ ওর মধ্যে কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যেটা গ্যাস্ট্রাইটিস করে, এবং বাচ্চা কি হয়, নর্মাল অ্যাপেটাইটটাকে নষ্ট করে দেয়। সেই জন্য আমরা ওগুলো খেতে বলবো না কখনো। অনেকে কি করে, সকালবেলা ঘুম থেকে উঠার পরেও ম্যাগি খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, না, ওগুলো একদমই ঠিক নয়। এই যে চিপস, কুরকুরে, লজেন্স, চকলেট, চানাচুর, হ্যাঁ না, আমরা একবার এরকম বারণ করি যে এগুলো খাস না বাবা। কারণ বার্থডেতে গেলেও খেলো, সে বাচ্চাদের বারণ করা খুব মুশকিল। একটা এনভায়রনমেন্টের মধ্যে এমন পড়ে, আইসক্রিম, এই যে চিপস, কুরকুরে, লজেন্স, চকলেট, চানাচুর, কেক, পেস্ট্রি, এগুলো খাবেই। সে যতটা সম্ভব আমরা বারণ করি। আমরা তো একবারে তোমরা মুনি ঋষি নয় যে একবারে সেগুলো বারণ করে দেবো, আমরা সেগুলো খাবোই, কিন্তু তুমি রেগুলার হ্যাবিট তৈরি করবে না। এই যে চিপস কেনা বা ম্যাগি, আমরা বলি যে চাউমিনটা তৈরি করো বাড়িতে, তুমি ফুলকপি, আলু, গাজর এসব দিয়ে নিজেরা তৈরি করো বাড়িতে, স্যান্ডউইচ বানিয়ে দাও, চিড়ের পোলাও, উগমা এগুলো করো, পাউরুটি টোস্ট বানিয়ে দাও, স্যান্ডউইচ করে দাও, এগুলো বাড়ির তৈরি খাবার, হাতে গড়া রুটি, সবজি, রুটি আমরা তো ছোটবেলা খেয়েছি। কিন্তু এখন কি হচ্ছে, যত দিন যাচ্ছে, যত অ্যাডভান্স হচ্ছে, তত মানুষের সময়ও কমে যাচ্ছে। মানুষ তাড়াতাড়ি করার জন্য, দুজনেই হয়তো স্বামী স্ত্রী চাকরি করে, অফিসে বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটা খাবার কিছু হলে এগুলো ভালো হয়, কিন্তু আমাদের সেটাও দেখতে হবে বাচ্চার পক্ষে কতটা হেলদি। আমরা স্কুলে যাওয়ার সময় আমরা বলি যে তুমি এই যে গোবিন্দভোগ চালের ভাত বা এমনি নর্মাল আতপ চালের ভাত, আলু সেদ্ধ ভাত খাইয়ে দাও, সেটা ভালো বরঞ্চ। হ্যাঁ, কখনো হয়তো সম্ভব হলো না তুমি তাকে একটা কেক কিনে দিলে, কিন্তু তাকে চাউমিন বা সুজি তৈরি করে দিলে, হাতে গড়া রুটি, সবজি এইগুলো করে দিলে, এগুলো তার আমার মনে হয় তার ব্রেকফাস্টে বাড়িতে খাওয়াটা যথেষ্টই ভালো। বাইরের খাবারটা এগুলো কখনোই ভালো নয়। কারণ কি, তোমার নর্মাল অ্যাপেটাইটটা নষ্ট করে দিচ্ছে। তুমি ভাবো না, তুমি দুপুরে ভাত খেতে যাচ্ছ, 1:30 থেকে 2টোর মধ্যে হয়তো ভাত খাবে, সেই সময় কেউ তোমাকে একটা চা অফার করলো, তোমার খিদেটা কি থাকবে? তো নর্মালি তোমার অ্যাপেটাইট কমে যাবে। বাচ্চাদের ক্ষেত্রেও তাই, তুমি তাকে একটা চিপস খেতে দিয়েছো, তখন বাচ্চাদের তো ওইগুলো খাবার প্রতি প্রবণতা থাকবে। মুখরোচক খাবার, মুখরোচক খাবার মানে সেটা পুষ্টিদায়ক নয়। সেই জন্য অনেকে কি করে 1 থেকে 1.5 বছরের বাচ্চাদের ওই বাইরের খাবারগুলো একটু বেশি পরিমাণ দেয়। হ্যাঁ, একটু না, ওগুলো আমরা একদমই রেকমেন্ড করব না, একদমই রেকমেন্ড করব না। আচ্ছা স্যার, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 2 থেকে 2.5 বছর অবধি অনেক বাচ্চারা কথা বলতে পারে না ঠিকঠাক মতো। সেক্ষেত্রে তার ফ্যামিলি মেম্বাররা, মা বাবা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই বলে যে বাচ্চা বোবা হবে, কথা বলতে পারবে না, একটা আতঙ্ক ভাব থাকে। তা এই ক্ষেত্রে আপনি কি বলতে চান? হ্যাঁ, দেখো, এখন এটা খুব ভালো কোশ্চেন করেছো। একটা ব্যাপারটা হচ্ছে কগনিটিভ যে ব্যাপার আছে, ডেভেলপমেন্ট। হ্যাঁ, সে কোন বয়সে হাঁটতে শিখছে, কোন বয়সে সে উল্টাতে শিখছে, হ্যাঁ, কোন বয়সে সে হামাগুড়ি দিতে শিখছে, এগুলো যেমন একটা মাইলস্টোনের মধ্যে পড়ছে, তেমনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, বাবা, দাদা, মামা
এগুলো বলতে শিখছে, কথা বলা, এগুলো সাধারণত আমরা অনেক সময় দেরি হয়, হয়তো 2 বছর বয়সে গেছে তখনও শিখছে না, ওরিড হওয়ার মতো কিছু নেই। অনেক সময় তাকে বাড়িতে সেইভাবে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, তাকে রিপিটেড একটা জিনিস বলা, কোনো রিসাইটেশন, ছড়া আমরা যেরকম বলি, আতা গাছে তোতা পাখি ডালে মনে করানো ব্যাপারটা, হ্যাঁ, বাচ্চাকে কিন্তু সেই সব ওয়ার্ডিং গুলো শেখাতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেরি হয়, অনেক সময় এই যে আমরা 3 বছরের মধ্যে যেটা ডায়াগনোসিস করি অটিস্টিক চাইল্ড বলে, অটিজম বাচ্চাদের মধ্যে থাকে, সেগুলো ক্ষেত্রে সাধারণত বাচ্চারা অনেক সময় শিখতে দেরি করে, বুঝতে পেরেছো? তারপরে কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের অনেক সময় থাকে ডিলেড ডেভেলপমেন্ট, অনেক সময় হয়, সেগুলো ক্ষেত্রে আমাদের সেইভাবে কিন্তু তখন এক্সট্রা কিন্তু আমাদের যত্ন নিতে হবে। অটিজম যে বলো বা হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডারই বলো বা ডিলেড যেগুলো ডেভেলপমেন্টই বলো, সেগুলো অনেক সময় একটু ধৈর্য নিয়ে আমাদের সেগুলো করতে হবে। হ্যাঁ, বা কিছু কিছু সেন্টার আছে যেখানে তোমার ধরো স্পিচ থেরাপি দেওয়ানো হয়, বুঝতে পেরেছো? সেগুলো করবে বাচ্চাদের। যেটা এখানে আমি একটা কথা বলবো, যেটা মোবাইল বেশি যেন সে না দেখে। মোবাইল দেখলে কি হচ্ছে, তার মধ্যে রেডিমেড জিনিসটা চলে আসছে, তার মধ্যে থিঙ্কিং ক্যাপাসিটি কমে যায়। এখনকার বাচ্চাদের তো ম্যাক্সিমাম এই যে মোবাইল দেখে তাকে খাওয়ানো হচ্ছে, মোবাইল দিয়ে আমাদের অনেকে মেডিকেল প্রফেশন আমি দেখেছি মোবাইলটা দেখলেও খেয়ে না, কিন্তু এটা কিন্তু ভুল। তুমি সেটা করছো, সেটা কিন্তু তোমার পক্ষে বিপজ্জনক হয়ে যাচ্ছে। একদম কার্টুন বা মোবাইল দেখানো, তুমি সবসময় তাকে কথা বলাবে, গল্প বলবে, বিভিন্ন রকম রাক্ষস কক্ষস পরীদের গল্প, বিভিন্ন এই যে জিনিসগুলো বললে, সেগুলো কিন্তু একটা ভালো পদ্ধতি, বুঝতে পেরেছো? সাইড এফেক্ট গুলো কি হতে পারে? সাইড এফেক্ট বলতে গেলে তোমার এই যে মোবাইল তুমি দেখছো, যতই হোক একটা আলট্রাভায়োলেট রেগুলো চোখের ক্ষতি করছে, রেটিনা বা চোখের ক্ষতি করছে, তোমার ব্রেনের ক্ষতি করছে, তার থিঙ্কিং ক্যাপাসিটি, পাওয়ার অফ ইমাজিনেশন, এই জিনিসগুলো কমে যাচ্ছে। বাচ্চার মধ্যে ভবিষ্যতে কি হচ্ছে, এই যে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, বিশেষ করে অ্যাটেনশন স্প্যানটা কমে যাচ্ছে, একটা কাজ করতে করতে আর একটা কাজ করছে, তার মধ্যে কোনো কিছু কনসেন্ট্রেট করে যে করার প্রবণতা সেটা কিন্তু থাকছে না। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আমরা বলি, এগুলো সবসময় বিহেভিয়ার থেরাপি করলে ঠিক হয়ে যায়। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার এই মোবাইল অতিরিক্ত নির্ভরশীলতা, এগুলো কিন্তু ঠিক নয়। টিভি মোবাইল দেখা এগুলো চোখের পক্ষেও তো ক্ষতিকারক, তুমি যেটা বললাম আলট্রাভায়োলেট রে চোখের পক্ষে ক্ষতি করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার যে থিঙ্কিং ক্যাপাসিটি, ইমাজিনেশন, হ্যাঁ, এই যে আগে ছোটবেলায় আমাদের বাড়িতে দাদু দিদিমা ঠাকুমা এসব থাকতো তো, তারা কি করতো, বিভিন্ন গল্প বলতো, একটা গল্প অনেক সময় 1 দিন 2 দিনে শেষ হতো না, হয়তো 3 দিন 4 দিন লেগে যাচ্ছে। পরীদের গল্প, রাক্ষস গল্প, লাল কমল নীল কমল, তুমি শুনেছো কিনা জানি না, আমরা ছোটবেলায় ওগুলো শুনেই বড় হয়েছি। আমরা মোবাইলে এরকম ভাবে রেডিমেড দেখাচ্ছে ওইসব জিনিস, কিন্তু আমরা কিন্তু তাতে কি হচ্ছে, আমাদের মনের মধ্যে একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা এসেছে। আমার মনে হয় এটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী, এই যে গল্প বলা বা এই যে দাদু দিদিমা বাড়িতে সিনিয়র লোক থাকা, এগুলো। আর মোবাইল দেখা, কার্টুন, টিভি, এগুলো একটা টাইম পিরিয়ডের জন্য, কিন্তু বেশিক্ষণ একদমই অভ্যেস করাটা ঠিক না। আচ্ছা স্যার, বাচ্চারা একদম শুরুর থেকে হসপিটাল থেকে ছাড়ার পর থেকে একদম 2-3 বছর অবধি বাচ্চার এমন কি কি ইঙ্গিত আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে বোঝা উচিত? কারণ ম্যাক্সিমাম টাইম দেখেছি আমরা যে কাঁদলেই অনেকে ভাবে যে খাওয়ার জন্য কান্নাকাটি করছে বাচ্চা, কি কি এমন ইঙ্গিত আছে যেগুলো আমাদের খুবই... দেখো, এই কান্নার কথাটা বলে খুব ভালো কথা বললে। কান্না অনেক সময় তার কতটা কাঁদছে, ধরো তার একটা উইকে, পার উইক সে কত ঘন্টা কাঁদছে, এগুলো অনেক সময় থাকে। তা বিভিন্ন কারণেই কাঁদতে পারে। আমি সহজভাবে বলার চেষ্টা করছি। সাধারণত বাচ্চাদের অ্যাবডোমিনাল কলিকি পেন, সাধারণত স্মুথ মাসল ডেভেলপ করছে, তার স্ট্রেচিং এর জন্য বাচ্চারা কাঁদে, ইনফ্যান্টাইল কলিক বলে। সাধারণত 6 মাস পর্যন্ত তো তার হবেই। সেই জন্য আমরা বলি যে বার্পিং করানো, ঠিকমতো খাওয়ার পরে ঢেকুর তোলানোর ব্যাপারটা, সেটা আমরা বলে দিই। কিন্তু এই পেট ব্যথার যে ব্যাপারটা, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল কলিকি পেন, সেটা সাধারণত মেল চাইল্ডদের বেশি হয় এবং রাত্রের দিকে বেশি হয়। কি করে বুঝবে? পেটের মধ্যে প্রচন্ড পেটটা ফুলে উঠবে, ভুসভুস করে হয়তো গ্যাস বের করবে, ফ্ল্যাটুলেন্স যেটাকে বলে। বাচ্চা থেকে এবার একটা স্প্যাজমোটিক একটা পেন এটা হয়, সেজন্য কেঁদে ওঠে। সেই সময় আমরা ওই অ্যান্টিস্প্যাজমোটিক কিছু কিছু আছে, ডিকোলিক, কলিমেক্স, কলিজা, এইসব ড্রপ আমরা সেগুলো সাধারণত লিখে থাকি। হ্যাঁ, তা শুধু যে সে পেট ব্যথা হলেই কাঁদছে তা নয়, দেখা যাচ্ছে সে বাচ্চার তো আর কোনো মুখের ভাষা নেই। হ্যাঁ, সে পায়খানা করে ভিজে বা পেচ্ছাপ করে ভিজে পড়েছে, তখন সে বলছে কেঁদে যে আমাকে চেঞ্জ করো, এটাও তার কান্নার কারণ। খিদে পেয়েছে, সেটার জন্য সে কাঁদতে পারে।
কখনো কখনো এমন হতে পারে হয়তো যে সেই এনভায়রনমেন্ট হয়তো ঠান্ডা, বাচ্চা হয়তো খুব ঠান্ডা লাগছে, তার বলছে যে মায়ের কোলের গরমের মধ্যে সে থাকতে চায়, তাহলে সে কাঁদতে পারে। আবার কিছু কিছু অ্যাবনর্মাল প্যাথোলজিক্যাল ব্যাপারও থাকে, যেমন এক্সেসিভ ক্রাই আমরা বলি নিউরোলজিক্যাল ডেফিসিটের জন্য, সেরিব্রাল পলসি, সেসবের জন্য কাঁদতে পারে। নিউরোলজিক্যাল ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অনেক সময় হতে পারে, তার জন্য কাঁদতে পারে। মাইক্রোকেফালি এইসব নানা রকম প্রবলেম আছে। আচ্ছা স্যার, অনেক সময় দেখা গেছে যে বাচ্চাদের দাঁত ওঠার টাইমে প্রচুর পরিমাণ তারা কান্নাকাটি করে বা অনেক অসুবিধা হয় তাদের, তা এই বিষয়টা যদি আপনি একটু ভালোভাবে। হ্যাঁ, দাঁত ওঠার সময় অনেক সময় হয় কি টিথিং ডায়রিয়া বলে, অনেক সময় সেজন্য পাতলা পায়খানা করছে। তারপরে হচ্ছে টুথেক, মানে ওই দাঁতের মধ্যে একটা সটসট করা যেটাকে বলে ইরিটেশন যেটাকে বলে, তার জন্য অনেক সময় আমরা নন ব্রেকেবল কিছু সাবস্টেন্স দিই যেটা ওরা চিউ করে, হ্যাঁ শাক করে, চিপ করে, তাহলে ওই ধরনের ইরিটেশন থেকে কিছুটা কমানোর জন্য। এবং সেই সময় ডায়রিয়াও হয় এই কারণে, অনেক সময় বিভিন্ন জিনিস হয়তো মুখে দিচ্ছে, বুঝতে পেরেছো, ওদের বিভিন্ন হয়তো আঙুল চুষছে, বিভিন্ন রকম জিনিস অ্যাবনর্মাল জিনিস হয়তো মুখে দিচ্ছে, ইরিটেশন হলে যেটা হয় আর তার জন্য কন্টামিনেশন হচ্ছে, তার জন্য অনেক সময় পায়খানা হয়, এই ধরনের প্রবলেমগুলো হয়। আচ্ছা স্যার, একটা বাচ্চার ক্ষেত্রে তার ফ্যামিলির থেকে মেন্টালি বা ফিজিক্যালি কতটা সাপোর্ট পাওয়া উচিত? কারণ আমরা দেখেছি অনেক সময় বাচ্চারা এই যে ফোনের ক্ষেত্রে আমরা বলি মা বাবা হয়তো ফোন ঘাঁটতে ব্যস্ত, বাচ্চাকে টাইম দিতে পারছে না, তো সেক্ষেত্রে একটা বাচ্চার মধ্যে কি কি হতে পারে একটু যদি বলেন। দেখো, একটা কথা তোমায় বলি, সেটা হচ্ছে যে আমরা সবসময় যে ফিজিক্যাল ফিটনেস এটা দেখি, কিন্তু তার মেন্টাল হেলথের ব্যাপারে কেউ খোঁজ খবর রাখি না। সেটা কিন্তু আমাদের ফ্যামিলি থেকেই আসে একদম। এই যে আমরা বাবা মা, আমাদের দায়িত্ব কি, সিনিয়রদের দায়িত্ব বাচ্চাকে দায়িত্ব কর্তব্য জ্ঞান, বুঝতে পেরেছো, সবার সঙ্গে একসঙ্গে থাকার যে মানসিকতা, গুরুজনদের প্রতি যে শ্রদ্ধা, চাইল্ড স্পেশালিস্ট হিসাবে সেটাও আমি বলতে বাধ্য হচ্ছি, অনেক ক্ষেত্রে সেটা কিন্তু থাকে না একদম। তার ফেলো ফিলিংসটা, একজনের প্রতি আর একজন যে বিপদে পড়েছে তাকে কিভাবে লাফিয়ে ঝাঁপিয়ে পড়বো। ছোটবেলায় নিশ্চয়ই অনেক গল্পও পড়েছে যেখানে বন্ধুর জন্য সে কিভাবে ঝাঁপিয়ে পড়ছে বিপদে। এটা কি আরো টাইমের সাথে সাথে আরো বাড়ছে? হ্যাঁ, এই যে মানুষ কি হচ্ছে, তার ফ্যামিলি যেমন এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, বাবা মা একটা সন্তান, সে তার বাবা মাকে দেখে না, হয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, সেটাও তো বাচ্চার মধ্যে কিন্তু প্রতিফলিত হচ্ছে একদম, মাইন্ড ইট। তাহলে সবসময় চেষ্টা করবে বাচ্চা, আমি বাচ্চাকে যেভাবে শেখাবো ভবিষ্যতে কিন্তু বাচ্চা আমাকে ইন রিটার্ন কিন্তু সেই ব্যাপারটাই করবে। আর একটা জিনিস হচ্ছে, এই যে অনেক সময় দেখা যায় স্কুল কলেজে কিছু পরীক্ষা কিছু একটা হলো, বাচ্চা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আত্মহননের পথ বেছে নিচ্ছে, সুইসাইডাল টেন্ডেন্সি, এটা ছোট বাচ্চাদের মধ্যে এখন এক কারণে হচ্ছে, ডিপ্রেশন। এগুলো কেন হচ্ছে? আমরা কিন্তু সন্তানদের শিক্ষা দেওয়া উচিত যে ফেলিওর সবসময় যে সাকসেস হবে তা নয়, সাকসেস আমাকে ফেলিওরটাও শেখাতে হবে, সেটাও কিভাবে ওভারকাম করা যায়। একটা জীবনে তার ব্যর্থতাও আসতে পারে, ব্যর্থতার সময় আমি কিভাবে সেইভাবে সেই সময়টাকে কাটাবো, সেটাও কিন্তু শক্ত মানসিকতা দিয়ে আমাকে সেটা কিন্তু ওভারকাম করতে হবে। সবসময় ওরে ফার্স্ট হ, ইংলিশে 100 পেয়েছে কি বাংলায় 100 পেয়েছে, অঙ্কে 100 পেয়েছে, না আরো ভালো হবে, তাকে এনকারেজ করো, তাকে সবসময় বলবে যে হ্যাঁ খুব ভালো করেছো, ট্রাই টু কিপ ইট আপ, ঠিক আছে। কিন্তু তুমি যদি অঙ্কে 36 পেয়ে যাও, ওরে গেল, হ্যাঁ তার একবারে তার জীবন নষ্ট হয়ে গেছে, এটা কিন্তু একদমই নয়। আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি, অনেক বলতে বাধ্য হচ্ছে এখন, অনেক সময় অনেক কারণেই ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের বাবা মা সেই সময় তখন সেভাবে কিছু বলতোই না, হয়েছে তারাও হয়েছে, এমন গেল রব, সেটা কিছু নয়। তাকে কিন্তু সবসময় ব্যর্থতাও যাতে কিভাবে ওভারকাম করা যায়, আরো সময় দিলে তুমি নিশ্চয়ই পারবে, যথেষ্ট তোমার বুদ্ধি আছে। এখনকার বাচ্চাদের আমি অন অ্যান অ্যাভারেজ আমি দেখি, তো আমার চেম্বারে আসে, দেখি যথেষ্টই বুদ্ধিমান, তারা এত ভালো কম্পিউটার দেখছে, একটা 2 বছরের বাচ্চা ইউটিউব খুলে ফেলছে, তুমি কি বলছো? তার মানে সে যেভাবে শিক্ষা পাচ্ছে তো, তাহলে সে পড়াশোনার ক্ষেত্রেও কেন সেভাবে করতে পারবে না? তাকে কিন্তু সেটাও শেখাতে হবে যে দেখো তুমি একটা পরীক্ষা ফেল করেছো, কি তোমার কম নাম্বার হয়েছে, তার মানে তোমার জীবন নষ্ট হয়ে যায়নি, তুমি পারবে। এমন অনেক প্রথিতযশা ব্যক্তি আছে জীবন, অনেক হয়তো খুব নামি দামি বড় ব্যক্তি আছে, তারা জীবনে ব্যর্থ হয়েছিল, সেখানেই যদি তারা আত্মহনন করতো তাহলে জীবন তাদের সেখানেই শেষ হয়ে যেত, কিন্তু সেটাই কিন্তু উচিত নয়। আমরা সবসময় তাকে এনকারেজ করবো। ওকে, আচ্ছা স্যার, একজন, এবার এটা আপনার জন্য একটা কোয়েশ্চেন আমার রইলো যে একজন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর হওয়ার জন্য কি কি এক্সাম দিতে হয়, বা কেমন ভাবে একজন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর হওয়া যায়?
দেখো একটা ব্যাপার হচ্ছে যে এমবিবিএস আমরা যেটা পড়ি আর কি, হ্যাঁ সেটা তো সবাইকে একটা মানে গ্র্যাজুয়েট হওয়া যেটাকে বলে, তারপরে বিভিন্ন রকম পোস্ট গ্রাজুয়েটের জন্য পরীক্ষা হয়, নিট পিজি পরীক্ষা যেমন এখন হচ্ছে, আমাদের সময় ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা। সেই পরীক্ষা দিলে, সেই পরীক্ষা তুমি সিলেক্ট হলে র্যাঙ্ক অনুযায়ী তুমি তখন ডিপ্লোমা বা ডিগ্রি, এমডি এইসবে তুমি তখন ভর্তি হতে পারবে। হ্যাঁ, সেইভাবে পড়াশোনা করে তোমাকে সেইভাবে করতে হবে। মানে প্রথমে তোমার বেসিক লেভেলটা হচ্ছে এমবিবিএস, তারপরে তোমাকে নিট পিজি পরীক্ষা, আমাদের সময় যেমন ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, তখন ছিল নিট, এখন যেমন হয়েছে নিট পিজি। হ্যাঁ, পিজি মানে পোস্ট গ্রাজুয়েট। করলে তুমি যেরকম তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি রেডিওলজিতে চান্স পেলে, কি পেডিয়াট্রিক্সে চান্স পেলে, কি জেনারেল মেডিসিন, এরকম বিভিন্ন স্ট্রিম আছে, সেইভাবে তুমি চান্স পাবে। এই হচ্ছে কথা। পেডিয়াট্রিক মেডিসিন আমার যেমন খুবই ভালো লাগে, বাচ্চাদের আমি খুব ভালোবাসি। আমার সারাদিন ধরো বাচ্চা মানে ভীষণভাবে ক্লান্ত বিধ্বস্ত, হয়তো বিভিন্ন কারণে, হয়তো ফ্যামিলি হোক বা এক্সট্রা কোনো কারণে আমি হয়তো খুব ক্লান্ত বিধ্বস্ত, সেই সময় চেম্বারে এসে হয়তো এমন একটা বাচ্চাকে দেখলাম, আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। সেটা কিন্তু দেখো আমার প্রফেশন, মানে আমি যে তার জন্য টাকা উপার্জন করছি সেটা নয়, এই যে ভালো লাগা, এই যে অমল দইওয়ালার গল্প পড়েছো তো, যে দই দই তুমি কত দূর থেকে দই দই বলে বিক্রি করতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা কেমন করছে। তখন দইওয়ালা ভাতটা নামে রেখে কি বললো, যে তুমি, আমি তো দই বিক্রি করি, কিন্তু এটা যে এত সুখের কাজ সেটা তোমার কাছ থেকে জেনে নিলাম। অমলও তো ঘরের মধ্যে বন্দি, এই যে মানে একটা যাচ্ছে বিক্রি দই দই বলে, হ্যাঁ, গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছে, এই জিনিসটা তার খুব ভালো লেগেছিল। আমারও তেমনি বাচ্চাদের ব্যাপারটা, যে বাচ্চারা শিশুরা কত নির্মল, তারা কত সরল সাদাসিধে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করতো। আমি তখন ভাবতাম যে না, আমি চাইল্ড স্পেশালিস্ট বাচ্চাদের, কারণ ওদের ভাষা নেই, ওরা তো বলতে পারে না, না ওদের কান্নাই ওদের ভাষা, ওরা তাকিয়ে থাকে ফালফাল করে। হ্যাঁ, এই যে তাই জন্য আমি ওদের পাশে দাঁড়াবো। হ্যাঁ, এটা আমার একটা কবিতা এই সময় মনে পড়ে যাচ্ছে, কবি সুকান্তের একটা কবিতা, এই পৃথিবীতে নবজাতকের কি যেন ছিল কবিতাটা, বলো না, শিশুকে বাসযোগ্য করে যাব আমি, পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্তের একটা কবিতা আছে, এই কবিতার লাইনটা আমি যখন এমবিবিএস আমার খুব টানতো, ওখান থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়েছি যে হ্যাঁ, আমি স্পেশালিস্ট হব, বাচ্চাদের দেখবো, আমার স্ট্রিমটা ভালো লাগে। ওকে, আচ্ছা স্যার, আমি বিশেষ করে আমার সকল গেস্টদের একটা খুবই কমন কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যেটা আপনার কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হয়ে ওঠে, সেটা হলো যে একজন ডক্টর হিসেবে আপনি কতটা ভগবানে বিশ্বাস করেন? দেখো, এটা এমন একটা কোয়েশ্চেন করলে, বিজ্ঞান একটা আলাদা জিনিস, ধর্ম বা ঈশ্বরের বিশ্বাসের ব্যাপারটা আলাদা জিনিস। এখন ব্যাপার হচ্ছে যে ভগবান বিশ্বাস, এটা হচ্ছে আমার একটা জন্মগত ব্যাপার, যে পরিবেশে আমি বড় হয়েছি সেইখানকার কিছু কিছু সংস্কার মানুষের মধ্যে, রক্তের মধ্যে ওতপ্রোতভাবে চলে আসে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমরা ছোটবেলায় একটা বিতর্ক প্রতিযোগিতা কথা শুনেছিলাম, আমাদের টিচার বলেছিল যে ভগবান আছে না নেই এই সম্পর্কে ডিবেট। তা একটি ছেলে ভগবান আছে বলে ডিবেট করলো, আর একটি ছেলে বললো ভগবান নেই, এই ডিবেট করলো। তা যে ভগবান আছে যে ছেলেটা ডিবেট করে, সে ভগবান নেই বলে ছেলেটা, সে কিন্তু ডিবেটে জয়লাভ করেছে। সে তখন নেমে এসেছে, আরে গুরু কি করলে তুমি, দারুণ বক্তৃতা করেছো। তখন ভগবান নেই যে বলেছিল, বলে আরে সবই ভগবানের ইচ্ছা। মানে সেও ভগবানের বিশ্বাস করছে। এগুলো আমাদের একটা বিশ্বাস, বুঝতে পেরেছো তো? এগুলো তো মানুষকে মানে ঠিক দেখানো যায় না, এগুলো একটা বিশ্বাসের ব্যাপার থাকে, যে হ্যাঁ কিছু একটা সুপার ন্যাচারাল পাওয়ার যেন আমার কিছু আমাকে কন্ট্রোল করছে। হ্যাঁ, বিজ্ঞানের সঙ্গে হয়তো তার খুব একটা নেই, যোগাযোগ নেই, বিজ্ঞান সেটাকে হয়তো মানছে না, সুপার ন্যাচারাল পাওয়ার কিছু আমার যেটা মনে হয়, আমি সেটাকে বিশ্বাস করি। অনেক কিছু আছে যেগুলো সত্যি করেই বিশ্বাস করি, সেই হিসাবে আমি ঈশ্বরকে বিশ্বাস করি। তবে দেখো, ঈশ্বর, এই যে বিবেকানন্দ বলেছেন, ঈশ্বরকে তুমি বিশ্বাস নাও করতে পারো, তোমার যদি বিশ্বাস না থাকে, তুমি আত্মবিশ্বাস, তোমার নিজেকে যদি তুমি সেলফ, তোমার যদি কনফিডেন্স থাকে, তোমার নিজের মধ্যে যদি একটা বিশ্বাস থাকে যে আমি এই কাজটা পারবো, আমাদের টিচার বলতো বিলিভ ইউ ক্যান অ্যান্ড অ্যাক্ট অন দ্যাট বিলিভ অ্যান্ড ইউ উইল সিওরলি সাকসিড। নিজের উপর বিশ্বাস রাখো, সেটাই তোমার ভগবান, সেটাই তোমার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার, তোমার কাছে নিজের বিশ্বাস যে হ্যাঁ আমি এই জিনিসটা ওভারকাম করে যেতে পারবো। বুঝতে পেরেছো? ঈশ্বরের ব্যাপারটা এখানেই জড়িয়ে রয়েছে, আর কিছু না। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য। আপনার পডকাস্টটা দিয়ে পডকাস্ট বেলাকে কেমন লাগলো?
আচ্ছা ঠিক আছে, আমার এমনি ভালোই লেগেছে। হ্যাঁ। সাধারণত এটা একটা অন্য রকমের ভিন্ন স্বাদের একটা ঘটনা ঘটলো আর কি। যাই হোক, আমার ভীষণ ভালোই লেগেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এরকম ধরনের ভিডিও যদি আরো দেখতে চাও, আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ধন্যবাদ।